অনেকেই জিজ্ঞাসা করেন 50 স্টেট কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে ডোমেস্টিক্যালি আর ট্রাভেল করেছি কিনা। উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই করেছি, কয়েকবার করেছি। তো এটা ছিল হচ্ছে 50 স্টেট কমপ্লিট হওয়ার পরে আমার প্রথম ডোমেস্টিক ট্রিপ টু সান ফ্রান্সিসকো। এরপরে অবশ্য আরও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, শেষটা ছিল সিয়াটলে। এই ট্রিপটা আসলে ছিল একটা রিকোয়েস্টেড ট্রিপ, মানে আমার এক ফ্রেন্ড আর তার ফ্যামিলি হচ্ছে সান ফ্রান্সিসকোতে থাকে। সো অনেকদিন ধরে বলতেছিল ঘুরতে যেতে। তো আমি যখন আসলে অ্যাকচুয়ালি সান ফ্রান্সিসকোতে ছিলাম তাদের সাথে দেখা করার সুযোগ পাইনি। তো এবার ওদের রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না, আমি ফ্লাইট বুক করে ফেললাম। আমাদের প্ল্যান ছিল আমি গেলে ওরা আমাকে পিক করবে এবং ওইখান থেকে আমরা ঘুরতে যাব ওদের গাড়িতে করে। যাওয়ার পরে শুনি ওদের গাড়িতে একটু সার্ভিসিংয়ের সমস্যা ছিল। সো ওদের গাড়ি নিয়ে হচ্ছে অত দূরে যাওয়া যাবে না, তো আমাদের গাড়ি রেন্ট করতে হলো। তো গাড়ি রেন্ট করতে যেয়ে আমরা একটা ইলেকট্রিক গাড়ি রেন্ট করলাম। এই ভিডিওটা হচ্ছে 2022 অথবা 23 সালের হবে। সো যাই হোক, সো তখন পর্যন্ত আমি হচ্ছে কখনো ইলেকট্রিক গাড়ি চালাই নাই, প্লাস আমার যে ফ্রেন্ড ওরাও হচ্ছে কখনো ইলেকট্রিক গাড়ি চালাই নাই। সো আমরা ভীষণ এক্সাইটেড যে আমরা ইলেকট্রিক গাড়ি চালাবো। ট্রিপটা ছিল 2 দিনের ছোট্ট একটা ট্রিপ। সো পথের মধ্যে একটা সাইন দেখলাম যে অ্যাভোকাডো হচ্ছে $1 করে বিক্রি হচ্ছে এই ফার্মার্স মার্কেটে। সো আমরা গাড়ি থামালাম যে অ্যাভোকাডো $1 করে যেহেতু ব্যাগ ভর্তি করে কিনে নিব। সরি, ভুল বলছি, একটা অ্যাভোকাডো না, 10টা অ্যাভোকাডো $1। হ্যাঁ, সো এটা দেখে তো লোভ সামলাতে পারি নাই, আমরা গাড়িটা থামালাম। তো পরে যেয়ে দেখে অনেকগুলো শর্ত হচ্ছে প্রথমত $5 কিছু কিনতে হবে, এরপরে হচ্ছে 10টা অ্যাভোকাডো $1, তারপর 20টার বেশি কেউ কিনতে পারবে না। হ্যাঁ, তো স্টিল হচ্ছে গুড ডিল ছিল, ভাবলাম যে ঠিক আছে কিনেই নেই। কিন্তু অ্যাভোকাডোর সাইজ দেখে তো মাথা উড়ে যাওয়ার অবস্থা। ঠিক আছে, লাইক এখানের অ্যাভোকাডো, 3টা অ্যাভোকাডো হচ্ছে একটা নর্মাল অ্যাভোকাডোর সমান। এত ছোট ছোট অ্যাভোকাডো আমি কখনো দেখি নাই, মানে এগুলো হচ্ছে মিনি অ্যাভোকাডো। যাই হোক, পরে হচ্ছে চেহারা দেখে আর পছন্দ হলো না, অ্যাভোকাডো না কিনেই ফিরে আসলাম। তো ট্রিপের এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, সমস্যা বাদলো প্রথম চার্জ দিতে যেয়ে। হ্যাঁ, তো আমাদেরকে বলা হয়েছিল ফার্স্ট চার্জিংয়ে 20 মিনিটে চার্জ হয়ে যায়। যেহেতু আমরা কেউ আগে ইলেকট্রিক গাড়ি চালাই নাই, চার্জ দিতে যায় দেখি যে 2 ঘন্টা লেগে যায় 80% চার্জ হইতে। মানে নেজাকার অবস্থা, একে তো গরম ছিল, এর মধ্যে আবার যদি হচ্ছে 2 ঘন্টা ধরে এরকম চার্জ দিতে ব্রেক নিতে হয়েছে। সো আমাদের ইচ্ছা ছিল যে আমরা যেখানে যাচ্ছি মানে সেকুয়া ন্যাশনাল পার্কের কাছাকাছি কোথাও থাকবো রাতের জন্য, পরের দিন ঘুরবো। তো গাড়ি চার্জ দিতে দিতেই টায়ার্ড হয়ে গেলাম, তো কি আর করার। তো এখানে গাড়ি ফুল চার্জ করে এখানে আশেপাশে এক জায়গায় আমরা থেকে গেছিলাম রাতে। পরের দিন খুব সকালে আর্লি মর্নিং আমরা যাত্রা শুরু করলাম। আমাদের ইচ্ছা হচ্ছে সেকুয়া ন্যাশনাল পার্ক প্লাস কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ঘুরে আমরা সান ফ্রান্সিসকো ব্যাক করব। ক্যালিফোর্নিয়াতে আমি আগে আরও অনেকবার আসছি, কিন্তু আসলে সব ন্যাশনাল পার্ক ঘুরে দেখা হয়নি। আসলে এত বড় একটা স্টেট, অনেকবার আসতে হয় আসলে কমপ্লিট ঘুরে দেখতে হলে। আর অনেক ন্যাশনাল পার্ক আছে, অনেকগুলো স্টেট পার্ক আছে। তো আমার হচ্ছে ন্যাশনাল পার্কগুলো সবগুলো কাভার হয়েছিল না, যার কারণে চিন্তা করলাম যে ওকে, গুড ডিল, যাই ন্যাশনাল পার্কগুলো ঘুরে আসি, সেজন্যই আসা। সব কিছুই ঠিকঠাক চলছিল, আইটিনারি অনুযায়ী চলতেছিলাম। তো ন্যাশনাল পার্কে ঢোকার পর থেকে হচ্ছে মাউন্টেন রোড শুরু হলো, মাউন্টেন ভিউ দেখতে দেখতে আগাচ্ছিলাম আমরা। কিন্তু সমস্যা বাঁধলো কখন জানেন? না, আরেকটু পরে বলি। আসলে এই ট্রিপটা পুরাটাই ছিল ঝামেলাপূর্ণ ট্রিপ, মজার ছিল খুবই। ন্যাশনাল পার্কে ঢোকার পর থেকে এরকম বড় বড় গাছের সারির পাশ দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে। প্রথম সমস্যা যেটা বাঁধলো সেটা ছিল চার্জ নিয়ে। আর আজকের দিনে প্রথম সমস্যা যেটা হলো সেটা হচ্ছে মাউন্টেন রোড বেয়ে যখন আমরা উঠতেছিলাম, সিরিয়াসলি বলতেছি, মানে এটা তো ইলেকট্রিক ভেহিকেল চার্জিং, সো আমাদের মানে মোবাইলের চার্জ যেরকম কমে যায় না, তো মাউন্টেন বেয়ে যখন উঠতেছিলাম গাড়ির চার্জ তখন তরতর করে নিচে নামতেছিল। হ্যাঁ, মানে সেকুয়া ন্যাশনাল পার্কে ঢোকার পর আমাদের প্রথম গন্তব্য বা প্রথম ভিউ পয়েন্ট যেটাই বলেন, যার পর থেকে দেখি চার্জের অবস্থা খারাপ, মানে এটা নিয়ে কিংস ক্যানিয়ন পর্যন্ত যাওয়া যাবে না। আর আরেকটা সমস্যা হলো চার্জিং স্টেশন, মানে কোথায় যে চার্জ দিবেন সেই লোকেশনটাও কিন্তু ন্যাশনাল পার্কের কাছাকাছি কোথাও না। নর্মাল গাড়ির জন্য গ্যাস স্টেশন তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু চার্জিং স্টেশন আছে এরকম গ্যাস স্টেশন তো সব জায়গায় নাই। সো এটা আরেকটা মানে প্যারা ছিল আর কি, যে আমরা কি করবো যদি চার্জ শেষ হয়ে যায় হঠাৎ করে, একটা টেনশন লাগতেছিল। সো ন্যাশনাল পার্কে ঢুকেই আমরা হচ্ছে অনেক ধরনের হরিণ দেখতে পেলাম। হরিণ তো নিউ ইয়র্কেও দেখা যায় লং আইল্যান্ডে গেলে, কিন্তু হচ্ছে এটার বড় শিঙালা হরিণ আর কি। এরকম হরিণ নিউ ইয়র্ক সিটিতে কম দেখা যায়, বা নিউ ইয়র্কের আশেপাশে কম দেখা যায় এরকম বড় শিঙালা হরিণ। এই হরিণটা আমার সঙ্গে বেশ কিছুক্ষণ লুকোচুরি খেললো, তারপর চিন্তা করলো খেলা শেষ, ও চলে গেল বনের মধ্যে, হারিয়ে গেল আর কি আমাদের চোখের সামনে থেকে। কেন জানি আমার কাছে মনে হয় আমার ওয়াইল্ড লাইফ ভাগ্যটা বেশ ভালো। এরপর চলে আসলাম সেই বিখ্যাত টানেল লক দেখতে। এই লকটা কিন্তু মানে 17 ফিট ওয়াইড। সো এই গাছটা এখানে পড়ে আছে 1937 সাল থেকে। ক্যান ইউ ইমাজিন, 1937, অলমোস্ট 100 বছর হতে যাচ্ছে পড়ে আছে এখানে, এবং এখনো পর্যন্ত শক্ত, এতই শক্ত জায়গা আমার মতো বড় একটা মানুষের উপরে হাঁটলেও মানে একজন না আরো 10 জন উঠলেও ভাঙবে না, এরকম আর কি অবস্থা। সো এই পর্যন্ত যায়, এর উপরে না উঠলে আসলে ট্যুরটা কমপ্লিটই হতো না। তো চিন্তা করলাম এই সুযোগটা মিস করা যাবে না। দেখে ইজি মনে হলেও আসলে এটা কিন্তু ইজি ছিল না, গাছটা তো রাউন্ড টাইপের। সো এর উপরে উঠা বা এর উপরে হাঁটা একটু টাফ ছিল কিন্তু।
সো আমি আমার ফ্রেন্ড আর ওর ওয়াইফ যে গেছিলাম, তো এর মধ্যে শুধু আমি একাই উঠছি, ওরা কিন্তু সাহস করে না এর উপরে ওঠার। কিন্তু আমি তো নাসুর বান্দা, আমার তো উঠতেই হবে। সো উঠলাম, একটু পোজ নিয়ে ছবিও তুললাম, একটু ভাব নিলাম। সো এই লকটা দেখেন কতটা ওয়াইড, যে এর মধ্যে থেকে একটা বড় গাড়ি ইজিলি যাওয়া আসা করতে পারে। সো আমি অন্যদের গাড়িটা আগে ভিডিও করতেছিলাম, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মানে এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। চিন্তা করলাম এত দূর যখন আসছি এর মধ্যে দিয়ে ড্রাইভ করি, এটার একটা স্মৃতি থাকুক। যদিও মানে বিষয়টা বাচ্চামি, বাট তারপর করলাম আর কি। কিন্তু ভুল হয়েছে, গাড়িটা আরেকটু পিছনে রাখা উচিত ছিল, আমি মাঝখানে রেখে চালাই আসছি, এই জন্য ভিডিওটা পছন্দ হয় নাই। এখন বুঝতে পারছি, তখন যদি ভিডিওটা চেক করতাম তাহলে ভালো হতো। সো আমি কিন্তু একা না যে হচ্ছে এই লগের উপরে উঠে পাগলামি করতেছিল, দেখেন এই যে আরো টুরিস্টও কিন্তু উঠছে। সো আমার একার দোষ দিয়ে লাভ নেই। ট্যুরটা ভালোই যাচ্ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে গাড়ির চার্জ শেষ। সো আমাদের থেকে পরবর্তী চার্জিং পয়েন্ট হচ্ছে মোর দ্যান 100 মাইলস। সো এটা একটা বড় পেইন ছিল। তো আমরা আমাদের ট্যুর প্ল্যান চেঞ্জ করলাম, কিংস ক্যানিয়ন বাদ দিলাম, ইভেন সিকো ন্যাশনাল পার্কেরও আরও যে পয়েন্টগুলো ছিল বাদ দিয়ে আমাদের ফিরে আসতে হচ্ছিল। কারণ হচ্ছে এই চার্জ নিয়ে যদি আটকে যাই পরে, যদিও ফুল কাভারেজ ইন্স্যুরেন্স ছিল, ওদেরকে ফোন করা, ওদের জন্য ওয়েট করা, এটা অনেক বড় একটা ঝামেলা হতো। ওই ঝামেলাটা এড়ানোর জন্যই ট্যুর প্ল্যান চেঞ্জ করলাম। ট্যুর প্ল্যান চেঞ্জ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। এবং নিজেরাই নিজেদের উপর গালি দিচ্ছিলাম যে কেন যে হচ্ছে ইলেকট্রিক কার নিতে গেলাম মাউন্টেন ট্রিপে। যাই হোক, আমরা আমাদের ভুল থেকেই শিখি, এটাও একটা শিক্ষা হলো। এরপর থেকে কিন্তু আমি আর কখনোই ইলেকট্রিক কার রেন্ট করি না। ফেরার পথে গাড়ি আমার ফ্রেন্ড চালাচ্ছিল, আসার সময় যখন আমি চালাচ্ছিলাম তখন ও আর ওর ওয়াইফ আমাকে খুব টিজ করতেছিল, মানে আমরা দুষ্টামি করতেছিল যে আমি গাড়ি চালাতে পারি না, যেহেতু আমার গাড়ি নেই, আমি রেগুলার চালাই না, হাসাহাসি করতেছিল আর কি। তো যাই হোক, ফেরার সময় ও চালাচ্ছিল। আমরা নিয়ারেস্ট যেই হচ্ছে চার্জিং পয়েন্টটা পেলাম সেখানে গেলাম, সেখানে যে গাড়ি চার্জ দিলাম, আবারও সেই 2 ঘন্টা সময় নষ্ট করে আবারও সেই এনার্জি লেভেল সবার লো হয়ে গেল। তো চিন্তা করলাম যাক অনেক হয়েছে, আমাদের আর ঘোরাঘুরির দরকার নেই, আমরা বরং সান ফ্রান্সিসকো ব্যাক করি। সো সান ফ্রান্সিসকো হচ্ছে আমরা যেখানে গাড়ি চার্জ দিয়েছিলাম ওইখান থেকেও অলমোস্ট মোর দ্যান 200, আই গেস 250 মাইল ছিল। প্রথমেই বলছিলাম এটা একটা ঝামেলাপূর্ণ ট্রিপ, তো ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই। ঝামেলার জন্য তো পুরো ট্যুর প্ল্যানই চেঞ্জ হলো। সো পরের ঝামেলা ওয়েট করতেছে, ঠিক আছে। গাড়ি যখন আমরা ফুল চার্জ দিলাম, ফুল চার্জ দেওয়ার পরে হচ্ছে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে চিন্তা করলাম যে এখন তো সান ফ্রান্সিসকো ব্যাক করবো। তা ঠিক ওই মুহূর্তে মানে হাইওয়েতে ওঠার আগে আমরা কোনো একটা হচ্ছে গ্যাস স্টেশনে গেছিলাম বাথরুম ইউজ করতে, প্লাস টুকটাক কিছু জিনিসপত্র কিনতে, যেমন পানির বোতল বা অন্য কিছু। তো যাই হোক, গেছে যখন, ওই সময় আমাদের গাড়িটা আমার ফ্রেন্ড চালাইতেছিল, কার্ভের মতো লাগাই দেয়। সো কার্ভে লাগাই দিলে টায়ারটা পাংচার হয়ে যায়, ঝামেলার উপর ঝামেলা। এরপরে আমাদের হচ্ছে টো ট্রাক কল করা লাগলো, মানে যে কোম্পানি থেকে আমরা হচ্ছে গাড়িটা রেন্ট করেছিলাম, কোম্পানি থেকে হচ্ছে টো ট্রাক পাঠালো। আর আমাদের তো গাড়ি লাগবে, আমাদের তো ফ্রি যেতে হবে সান ফ্রান্সিসকোতে। তো সেক্ষেত্রে হচ্ছে ওরা গাড়ি ওইখানে পাঠায় নেয়, ওরা আমাদেরকে নিয়ারেস্ট এয়ারপোর্টে যেতে বললো। কারণ আমরা যে গাড়ি রেন্ট করছি ইলেকট্রিক, আমাদের এই ভেহিকেলেই নেওয়া লাগবে, আমরা রেগুলার ভেহিকেল নিতে পারবো না। সো আমরা কি করবো, টো ট্রাকের ড্রাইভারের সঙ্গে চলে গেলাম নিয়ারেস্ট এয়ারপোর্টে। সত্যি আমার লাইফে এটা ছিল সবচাইতে ঝামেলাপূর্ণ ট্রিপ। তবে এই ট্রিপ থেকে অনেক শেখা হয়েছে। নাম্বার 1 হচ্ছে কখনো ইলেকট্রিক ভেহিকেল মাউন্টেন ট্রিপের জন্য রেন্ট করা যাবে না, বা কোনো লং জার্নির জন্য ইলেকট্রিক ভেহিকেলের উপর মানে ডিপেন্ড করা উচিত না। তবে আমাদের যে টো ট্রাক ড্রাইভার ছিল এ খুবই হচ্ছে ফানি একজন মানুষ ছিল, মানে ও হাসাইতে হাসাইতে শেষ, এত গল্প করতেছিল যাওয়ার সময়। যদিও টো ট্রাকে ওঠার অভ্যাস আমার আগেও আছে, আগে একটা ট্রিপে আমার টো ট্রাকে ওঠা লাগছিল, এটা আমার দ্বিতীয়বার। তো মানে যাত্রাটা ভালো ছিল, টো ট্রাকের জার্নিটা, যে আমরা এয়ারপোর্ট পর্যন্ত গেলাম। কারণ ড্রাইভারটা আমাদেরকে একটা মিনিটও চুপ থাকতে দেয় নাই, মানে এত হাসাইছে। ও নিজেই আমাদের ডিসিশনে হাসতেছিল যে আমরা হচ্ছে মাউন্টেনে যাওয়ার জন্য ইলেকট্রিক কার রেন্ট করছি। অবশেষে সেই নিয়ারেস্ট এয়ারপোর্টে পৌঁছালাম। তো যেহেতু এয়ারপোর্টে ঢুকছি গাড়িটা নেওয়ার জন্য, মানে পরের গাড়িটা নেওয়ার জন্য, তো ভাবলাম যে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। তো এই ছোট্ট এয়ারপোর্টটা ডেকোরেশনটা আমার এত ভালো লাগছে, মানে কমপ্লিটলি ন্যাচারাল মতো করছে আর কি। মানে সিকো ন্যাশনাল পার্কের যে বড় বড় গাছ, ওই থিমটা দিয়ে সাজাইছে ওরা। সো আমার কাছে বেশ, মানে যদিও সময় নষ্ট হচ্ছিল, ট্যুর প্ল্যান চেঞ্জ হয়েছে, বাট স্টিল আমার সময়টা বেশ ভালো যাচ্ছিল। অবশেষে রাত 10টার দিকে আমরা হচ্ছে সান ফ্রান্সিসকোতে পৌঁছালাম। এরপরে বাইরে ডিনার করে বাসায় ফিরলাম। আবার পরের দিন খুব সকালে উঠতে হবে, কারণ সকাল 9টার সময় আমার ফ্লাইট। তো এই ছিল আমার হচ্ছে শর্ট সান ফ্রান্সিসকো ট্রিপ, ঝামেলাপূর্ণ একটা ট্রিপ। সান ফ্রান্সিসকো এয়ারপোর্টের এই টার্মিনালটাও বেশ ভালো লাগলো। এখানে ডেকোরেশনটা তো পুরা মানে আপসাইড ডাউন করে দিছে ওরা, মাটি সহ, দেখতেই পাচ্ছেন। ডিজাইনটাই অন্যরকম, একটু এক্সেপশনাল ছিল। তো আমি এয়ারপোর্টে কখনোই হচ্ছে পানি কিনে খাই না, আমি সবসময় খালি বোতল নিয়ে আসি, এমটি বোতল নিয়ে আসি এবং পানি রিফিল করি। তো এই পানির বোতলটা, মানে এই ভিডিওটা দেখে বোতলটার কথা মনে পড়ে গেল, বোতলটা আমি হচ্ছে লুজ করছি।
কিন্তু আসলে মিস করি বোতলটাকে অনেক। তো যেটা বলতেছিলাম যে এয়ারপোর্টে কখনোই হচ্ছে পানি কিনে খাবেন না, এটা একটা ট্রাভেল টিপস বলতে পারেন, কারণ এয়ারপোর্টে পানির অনেক দাম থাকে। সো অলওয়েজ একটা এমটি বোতল সাথে রাখবেন যাতে পানি রিফিল করা যায়। মোটামুটি সব এয়ারপোর্টেই হচ্ছে পানি রিফিলের জায়গা থাকে। তো এই ছিল আমার একটা সবচাইতে ঝামেলাপূর্ণ ট্রিপের গল্প। আমার এই ট্রিপের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজটা ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।